একটি গোছানো ঘরের রুটিন আপনার দৈনন্দিন কাজগুলোকে সহজ ও চাপমুক্ত করে তুলতে পারে। আপনি যদি আপনার কাজগুলোকে দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক ভিত্তিতে ভাগ করে নিতে পারেন, তাহলে দেখবেন আপনার ক্লান্তি অনেকটা কমে আসবে এবং আপনার ঘর থাকবে সবসময় পরিষ্কার এবং পরিচ্ছন্ন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভ্লগ। দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের সকালটা হয়তো নতুনভাবে শুরু হয়, কিন্তু আমাদের গৃহিণীদের জন্য বা আমাদের প্রত্যেকটা মানুষের জন্য সকালটা কিন্তু শুরু হয় সেই একইভাবে। সংসারের কাজকর্ম, সংসারের রান্নাবান্না এইসব দিয়ে। সকাল থেকে যখন সংসারের কাজগুলো শুরু করা হয় আর যখন গিয়ে কাজগুলো শেষ হয়, তখন মনে হয় একটা নতুন দিনের শেষ হয়েছে। সকালে ঘুম থেকে ওঠার পরে বাসার যে সকল কাজগুলো একদম না করলেই না, সে কাজগুলো করে নিয়ে তারপরে কিন্তু কিচেনে ঢোকা হয় নাস্তা বানানোর জন্য। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। সকালের যে কাজগুলো একদম না করলেই না, সেটা আমার কাছে মনে হয় যে এক এক পরিবারে বা এক এক সংসারে এক এক রকম। তো আমার সংসারে আসলে কাজগুলো আমার মতো করেই আমি গুছিয়ে রাখি। যেমন সকালে ঘুম থেকে উঠে ডাইনিং টেবিলটা ক্লিন না করলেই হয় না। এটা যদি ক্লিন থাকে, আমার কাছে মনে হয় ডাইনিংয়ের যে এরিয়াটা, এটা পুরোটাই কিন্তু দেখবেন একদম পরিপাটি, একদম গোছানো থাকে। আর তার সাথে যদি আপনার জুতার সেলফ থাকে, জুতাগুলো যদি সবসময় আপনার জুতার সেলফের ভেতরে রেখে দেন, তাহলে দেখবেন যে আপনার ডাইনিং এরিয়াতে আর কোনো কিছুতে সেইভাবে কিন্তু টাচ আপ করা লাগে না। সেই সাথে আমার কাছে মনে হয় ডাইনিংয়ের সাথে যদি ড্রয়িং রুমটাও থাকে, সেটাও একটু পরিপাটি করে গুছিয়ে নেওয়া। আর যেহেতু বেডরুমে আসলে সকালে সবাই ঘুমিয়ে থাকে, তো সেগুলো এক এক করে পরে গুছালেও কিন্তু চলে। তো আমি আমার ডাইনিং এবং ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়েছি। এরপরে কিন্তু কিচেনটাও আমি একটু টাচ আপ দিয়ে নিই। রাতে যতই গুছানো থাকুক না কেন, আমি কিচেনটা কিন্তু আবারও সুন্দরভাবে একটু মুছে ফেলি। এরপরেই কিন্তু নাস্তার কাজে হাত দেই। তো নাস্তাতে আজকে থাকছে ব্রেড এবং সেই সাথে থাকবে ডিম পোচ এবং সেই সাথে থাকবে আমার মনে হয় বাংলাদেশের অধিকাংশ মানুষের পছন্দের দুধ চা। পাউরুটি যখন ভাজতে শুরু করেছিলাম তখনই চাটা বসিয়ে দিয়েছি, কারণ চা হতে একটু সময় লাগে, বিশেষ করে দুধ চাটা অনেক সময় ধরে একটু জাল দিয়ে করে নিলে ভালো হয়। আর এইদিকে আমি ভেবেছিলাম একসাথে দুটো ডিম পোচ করব, এই কারণে এতগুলো তেল দেয়া। তো পরবর্তীতে আমি দেখলাম যে তেলটা আসলে একটু বেশি হয়ে গিয়েছে, আর একসাথে দুটো ডিম আসলে দেয়া যায়নি, নাহলে জগা খিচুড়ি বেঁধে যেত। তো আমি পরবর্তীতে তেলগুলো একটু এভাবে ঝরিয়ে ঝরিয়ে তারপরে কিন্তু প্লেটে ডিমগুলো তুলেছিলাম। আর তেলটাকে আমি ঢেলে রেখে দিয়েছি, এটা পরবর্তীতে আমি যখন দুপুরে রান্না করব সেই কাজেই ব্যবহার করব। এখানে আমি ব্রেডগুলো ভেজে নিয়েছি আর এখানে ডিম পোচ করেছি দুটো, কারণ আমার মেয়ে কখনোই ডিম পোচ খেতে চায় না। অনেক জোর জবরদস্তি করে কখনো কখনো খাওয়ানো হয়। তো আজকে যেহেতু দুধ চা আছে, আজকে তো তাকে কোনোভাবেই ডিম খাওয়ানো যাবে না। এটা একদমই অসম্ভব একটা বিষয়। তো যাই হোক, আমাদের দুইজনের জন্য ডিম পোচ করেছি আর ছেলেও চা দিয়ে খেয়ে নিবে। পরবর্তীতে ওকে আমি ভারী নাস্তা কিছু খাইয়ে দিব। তো এইটা ছিল আমাদের সকালের একদমই হালকা একটা নাস্তা। তবে নাস্তাটা হালকা হলেও কিন্তু এটা হচ্ছে আমাদের বাসার সবার খুব 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 পছন্দের একটা নাস্তা। তো আমার কাছে মনে হয় পাউরুটি থাকলে আসলে ঝটপট করে কিন্তু নাস্তাটা বানিয়ে নেওয়া যায়। তবে আমি কিছুদিন আগে দেখলাম পাউরুটিটাও কিন্তু খাওয়াটা খুব বেশি ভালো না শরীরের জন্য। এইজন্য আমি খুব একটা এখন বাসায় আনি না। তো নাস্তা করতে করতে আমাদের বাসায় কিন্তু আমাদের কাজের খালা চলে এসেছে। তো আমার কিন্তু এখন নতুন একটা খালা যুক্ত হয়েছে। তো আলহামদুলিল্লাহ, খালাটা অনেক ভালো। একদম মনের মতো করে সব কাজ করে দেয়। বিশেষ করে উনার কাজের ধরনগুলো আমার খুবই ভালো লাগে। মানে উনার কাজ দেখলে মনে হবে উনি খুবই অভিজ্ঞ, খুবই পরিপক্ক। তো এটা আসলে আমার মন ছুঁয়ে যায়। কারণ কাজ যখন আসলে দেখা যায় খুব গুছানো, খুব পরিপাটি, তখন কিন্তু আসলে দেখতেও ভালো লাগে। তো এরপরে হচ্ছে নাস্তার পরে আমি টেবিলটা গুছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে ফার্নিচারগুলো ক্লিন করছি, যেহেতু খালা ঝাড়ু দিয়ে ফেলেছে। আমি সব সময় যেটা করি, যখন খালা ঝাড়ু দিয়ে ফেলে বা আমার যে হেল্পিং হ্যান্ডই বাসায় থাকুক না কেন, ঝাড়ু দেওয়ার পরেই কিন্তু আমি ফার্নিচারটা ক্লিন করি। এতে করে কি হয়, যখন ফার্নিচারে ধুলাগুলো থাকে এগুলো নিচে পড়ে যায়। এরপরে যখন ঘরটা মোছা হয় তখন দেখবেন ঘরের মধ্যে খুব একটা ময়লা থাকে না। কিন্তু ঘর মোছার পরে যদি ফার্নিচার ক্লিন করা হয়, আবার মনে হয় বাসাটা ধুলা ধুলা হয়ে যায়।
তো এরপরে হচ্ছে আমি দুপুরে রান্নাবান্না করার জন্য একদম কিচেনে চলে এসেছি। আজকে একটু গরুর মাংস রান্না করব। আসলে কোরবানি ঈদের পরে তো গরুর মাংসটাই বেশি সচরাচর খাওয়া হয় প্রত্যেক বাসায় আমাদের। তো আমাদেরও তারও ব্যতিক্রম না। তো এখানে হচ্ছে আমি গরু মাংসটা করব একপাশে, আর এখানে হচ্ছে আমি গরু মাংসের একটা হচ্ছে কাবাব বা টিকিয়া বানাবো। তো তার জন্য এখানে আমি ১ কাপের মতো বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে কিছু মাংস টুকরো, টুকরো করে কেটে নিয়েছি, চর্বি ছাড়া, হাড় ছাড়া মাংস। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, সেই সাথে আদা রসুন বাটা দিয়েছি। এরপরে মাংসের জন্য যা মসলা লাগে মানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়েছি। সব কিছু দেওয়ার পরে এখন এটা আমি সেদ্ধ করে নেব। খুব বেশি পানি দেইনি, একদম যেন এটা সেদ্ধ হয়ে যায় এবং কোনো পানি না থাকে সে পরিমাণেই পানিটা অ্যাড করেছি। আর এইদিকে মাংসের জন্য যা মশলা লাগে সব মশলা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। ফারজানা ফয়েজ আইডি থেকে আমার গত ভিডিওতে একজন আপু কিংবা আন্টি যিনিই হোক না কেন, উনি কমেন্ট করেছেন যে এতদিন পরে কিভাবে ইচ্ছে হলো ব্লগ ভিডিও দেওয়ার। তো আসলে এই কমেন্টটা পড়ে আমি একদম একটু থমকে গিয়েছিলাম। তো সত্যি নিজেকে কেমন যেন মনে হচ্ছিল। তো ব্লগ ভিডিওটা দেওয়ার প্রতি আমার আগ্রহ সবসময় খুব বেশি কাজ করে। আমার খুব ভালো লাগে, একটা খুব ভালো লাগার একটা জায়গা আমার। কারণ যেটা দিয়ে আপনাদের সাথে আমার পরিচয় বা আমার কানেকশন, তো সেটার প্রতি অবশ্যই আমার একটা উইকনেস কাজ করে। কিন্তু আমি যখন থেকে বিজনেসে ঢুকে পড়েছি আসলে আমি এখানে একদমই সময় দিতে পারি না। কারণ যখন বাসার কাজগুলো করি এত দ্রুত গতিতে করি, এগুলো শ্যুট করতে গেলে যে সময়টা লাগে এটা আর আসলে আমি দিতে পারি না। তো আপুর জন্য আমার অনেক, অনেক দোয়া এবং ভালোবাসা। আপু দোয়া করবেন যেন ব্লগ ভিডিওগুলো আমি মাঝে, মাঝে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আসলে বর্তমানে আমার শরীরের কন্ডিশনটাও খুবই খারাপ। তো এতগুলো ওষুধ, এতগুলো রিপোর্ট নিয়ে আসলে এখন বসে আছি বলতে গেলে। তো মাঝে আমার অনেক আপুরা আমাকে পায়নি নক দিয়ে, ফোন দিয়ে, ঈদের পরে বিশেষ করে। তো অনেকে হয়তো নতুন যারা তারা অভিমান করেছেন যে রেসপন্স করি না। তো আসলে একটু ডাক্তারের কাছে দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম এবং শরীরের আসলে কন্ডিশনটাও খুব ভালো ছিল না। তো যাই হোক ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এই ফাঁকে দেখেন আমি রান্নাটা বসিয়ে দিয়ে আমার রুমটা গুছিয়ে নিলাম। যেহেতু বেডশিটটা চেঞ্জ করেছি, নতুন একটা বেডশিট দিয়েছি। আর এই বেডশিটটা হচ্ছে আমার বিয়ের সময় আমার আম্মা আমাকে দিয়েছিলেন। তো অনেক আগের একটা বেডশিট। তো এরকম বেডশিট আমার আরও ২ টো আছে। তো ভাবলাম এতগুলো বেডশিট সেম ডিজাইনের রেখে কি লাভ, এগুলো একটু ইউজ করি। তো দেখেন আমার এই গাছটাও মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, এটা দেখলেই আমার মন খুশি হয়ে যায়। তো মন খুশি হওয়ার জন্য আমার কাছে মনে হয় যে খুব বড় কিছু দরকার হয় না। ছোট, ছোট জিনিসেই কিন্তু আমাদের মনকে দেখবেন অনেক আনন্দ দেয়। তো যখন আমি আমার বেলকনিতে আসি, আমার পছন্দের গাছগুলো দেখি, তো এগুলো দেখলেই আমার মনের মধ্যে একটা শান্তি লাগে। মানে অনেক শান্তি। এটা আসলে অন্য কোনো কিছু দিয়েই শান্তি পাওয়া যাবে না। তো এই ডালগুলো আমি সব কেটে ফেলেছি। মানি প্লান্টের ডালগুলো একদম ফ্লোর পর্যন্ত টাচ করছিল। তো সেগুলো আমি কেটে ফেলেছি। আর এখন আসলে নতুন করে আবার পাতা গজিয়ে যাচ্ছে। আর এদিকে হচ্ছে যে আমি কাবাব বা টিকিয়ার জন্য মাংস এবং ডালটা সেদ্ধ করেছিলাম সেটা ব্লেন্ড করে নিলাম। আর এদিকে আমি ডিমটাও হচ্ছে এখন ভুনা করে নিব। ডিম ভুনা করতে আসলে খুব বেশি সময় কিন্তু লাগে না। আমার কাছে মনে হয় ডিমের যে উপরের পিলটা এটা আসলে মানে খুলে নিতে যে সময়টা লাগে সেটাই। তাছাড়া কিন্তু খুব বেশি সময় লাগে না ডিমের যে তরকারি বা ডিমের যে রেসিপি এগুলো করতে। তো এদিকে দেখেন আমার ডাল এবং সেই মাংসটা এত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন আমি এখানে কাঁচামরিচ কুচি, সেই সাথে হচ্ছে পেঁয়াজ কুচি, এখানে আমি হলুদের গুঁড়া দিব, সেই সাথে আমি এখানে জিরার গুঁড়া দিব। তো এখানে আমি আসলে আ আ ধনিয়া পাতা যে কুচিটা সেটাও আমি দিতে চেয়েছিলাম। তবে সেটা আসলে পাওয়া যায়নি। তো যার কারণে ধনিয়া পাতা কুচিটা আমি দিতে পারিনি। আর এদিকে যেহেতু ডিমটাও হয়ে গিয়েছে, ডিমটাও আমি ঢেলে নিচ্ছি। এটা আমি এখন একটা সাইড করে রেখে দিব। রান্না যদি ঝটপটের না হয় মানে মাংস কিংবা দেখবেন অন্যান্য যে তরকারিগুলো সেদ্ধ হতে সময় লাগে, ওই তরকারিগুলো দিয়েই কিন্তু আসলে সংসারে টুকিটাকি কাজ করা যায়। কিন্তু যেগুলো খুব ফাস্ট, ফাস্ট হয়ে যায় যে তরকারিগুলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আসলে সাথে, সাথে অন্যান্য কাজ করা যায় না। তো এখানে আমি একটা ডিমের অর্ধেকটা দিয়েছি। আর সেই সাথে আমি এখানে ২ টো পাউরুটি ভেজে নিয়ে সেটাকে ব্লেন্ড করে দিয়েছি। যেহেতু ডিম দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে আসলে বাইন্ডিংটা একটু লিকুইডি টাইপের ছিল, খুব বেশি টাইট ছিল না। এজন্যই কিন্তু আমি এখানে পাউরুটির যে গুঁড়াটা সেটা দিয়েছি। আপনারা চাইলে এখানে টোস্টের গুঁড়া, বিস্কিটের গুঁড়াও দিতে পারবেন। আমার কাছে যেহেতু বাসায় পাউরুটি ছিল আমি ওটাই অ্যাড করেছি।
এরপরে যেটা ভালো হয়, আমি অবশ্যই বলব কাবাব বানানোর পরে যদি আপনারা ফ্রিজে রাখেন কিছু সময়ের জন্য, এরপরে যদি ফ্রাই করেন, এটা সবচাইতে ভালো হয়। তাহলে দেখবেন কাবাবটা ভেতর থেকে খুব সুন্দর হয়। তো আমার হাতে সময় ছিল না। আমি যে কয়টা আরকি দুপুরের জন্য পরিবেশন করব, সে কয়েকটা ভেজে নিব। বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আর অন্য সাইডে আমি এখানে পোলাওটাও রান্না করে নিচ্ছি। জাস্ট তেলের মধ্যে আমি এখানে হচ্ছে দারচিনি, এলাচ, তারপরে হচ্ছে তেজপাতা, পেঁয়াজ এগুলো ভেজে নিয়েছি। এরপরে চালটা ভেজে নিলাম খুব ভালো করে। ডাবল পরিমাণে এখানে পানিটাও এড করে দিচ্ছি। পোলাও রান্না করতে পারলে তো আসলে পৃথিবীর সবচাইতে সহজ রেসিপি হচ্ছে পোলাও। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম, সেই সাথে আদা রসুন বাটা দিয়েছি কিছুটা। তো সব কিছু রান্না-বান্না কিন্তু ডান। এখন আমি হচ্ছে টেবিলে খাবারটা দিয়ে দিচ্ছি। টেবিলে খাবারটা যখন দেয়া হয়, কি যে শান্তি লাগে, তখন মনে হয় যে আমি খাবো না, সবাই খাক, আমি এখানে দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখি। কারণ এটার চাইতে শান্তি মনে হয় কিছু থাকে না। কারণ সারাদিন কষ্ট করার পরে যখন আসলে টেবিলে খাবারটা পরিবেশন করা হয়, এটা আসলেই মনের একটা প্রশান্তি। তো এই ছিল আমাদের দুপুরের আয়োজন। এরপরে একদম ঝুম বৃষ্টি, আমার বেলকনি পুরো বৃষ্টির পানিতে ভিজে গিয়েছে। বিশেষ করে গাছগুলো দেখে এত বেশি ভালো লাগছিল মাশাআল্লাহ। মনে হচ্ছে তারা গোসল করছে। এরপরে এটা ছিল পরের দিন সকালবেলা। তো আম্মার বাসায় আমি চলে এসেছি। তো আম্মার বাসায় এসেছি কারণ আমি কিন্তু ঈদ করতে এসেছিলাম শ্বশুর বাসায়। আমি ঈদ করে চলে গিয়েছিলাম আমার বাসায় আবার। আবার আম্মা যখন এসেছে তখন আবার আম্মার এখানে এসেছি। তো আম্মা চলে গিয়েছিল ঈদের আগেই ঢাকায়। কারণ আলহামদুলিল্লাহ আমাদের বাসায় একটা নতুন সদস্য এসেছে। আমার ভাইয়ের একটা ছেলে ছিল আগে। এরপরে হচ্ছে তার একটা মেয়ে হয়েছে। তো সে কন্যা সন্তানের বাবা হয়েছে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। সবাই আমাদের নতুন সদস্যের জন্য দোয়া রাখবেন। যেহেতু ঈদের সময় আম্মার সাথে দেখা হয়নি, এজন্যই কিন্তু আবার আসা। আম্মা জোর করছিল যে আবারও আসতে। তো যার কারণে কিন্তু আবারও এসেছি। আর ইজান খুব খুশি তার নানির বাসায় এসে। সে আসলে নানির বাসায় যাক কিংবা দাদির বাসায় যাক, যেখানেই যাক না কেন, সে ভীষণ পরিমাণে খুশি হয়। তো আসলে ওদের আনন্দটাই কিন্তু আনন্দ। আমি তো ছোটবেলায় আমার আসলে আ নানা, নানি বা দাদা-দাদির কোনো আদর পাইনি। আমি আসলে এই জিনিসগুলো ফিলও করি না। কিন্তু যখন ওদেরকে দেখি আমার কাছে মনে হয় ওরা অনেক লাকি যে ওরা ওদের দাদা-দাদি বা নানা-নানিকে কাছে পেয়েছে। তো যদিও আমার আব্বা এখন নেই, এখন তার নানির আদরটাই পায় তারা। তো আমরা সকালে এসেছি প্রায় 12:15টার সময়। আমার শাশুড়ি মা এসেছে ডাক্তার দেখাতে। তো সারিকার বাবা আমাদেরকে নামিয়ে রেখেই চলে গিয়েছিল আমার শাশুড়ি মাকে ডাক্তারের কাছে নিয়ে। আমার শাশুড়ি মা এবং আমার জা এসেছে। তো এজন্য আম্মা বলেছে যেন এখানে খাওয়া-দাওয়াটা করে যায়। তো ইজান এখানে দাঁড়িয়ে ওয়েট করছিল তার দাদি কখন আসবে। তো আম্মা যা রান্না করেছিল তা দিয়েই হচ্ছে এখানে আমরা খাবার-দাবার আরকি আয়োজন করেছি বা এখানে আমরা তা দিয়েই খেয়ে নিব। আম্মার হাতের গরুর মাংসের যে ঝোলটা দেখেন, আমি যতই রান্না করি এরকম কালার হয় না। মানে আসলে মায়ের হাতের রান্নাই অন্যরকম হয়। মানে ঝোলটা দেখলেই আসলে মনে হয় পেট ভরে যায়। তো সবাই খেয়ে নিয়েছে। পরে আমি, সারিকা আর আম্মা একসাথে খেয়েছি আমরা ৩ জন মিলে। ১ম এ ওদেরকে খাইয়ে দিয়েছিলাম। আর ভাই আর মেয়ের যেহেতু আকিকা দিবে, এই যে একটা খাসি নিয়ে আসা হয়েছে। খাসিটা মাশাআল্লাহ এত ভদ্র ছিল, মানে সে এসে একটা কোনো আওয়াজ করেনি, কোনো সাউন্ড তার শোনা যায়নি। তো এটা ছিল পরের দিন সকালে আমরা ছাদে এসেছি। ওয়েদারটা খুব সুন্দর ছিল। তো তাড়াহুড়ো করে আমি আর সারিকা হচ্ছে চা বানিয়ে ছাদে নিয়ে আসি। মনে হচ্ছিল বৃষ্টি হবে। এত পরিমাণে বাতাস। আর আম্মার ছাদ বাগান দেখলেই তো মন ভরে যায়। এত সুন্দর, সুন্দর গাছ আম্মা লাগিয়ে রেখেছে। আর প্রতিটা গাছেই কিন্তু দেখলে বোঝা যায় কতটা যত্ন। তো এই ক্লিপটা হচ্ছে আমার মেয়ে নিয়েছিল। এই যে এই ক্লিপটা। তো আমার কাছে খুব ভালো লেগেছে। আর এই যে আমরা ২ মা-মেয়ে এখানে হচ্ছে চা নিয়ে বসেছি। আম্মা নিচে ছিল। আমি আর আমার মেয়ে। এই যে ওর জামা দেখে বুঝছেন কি পরিমাণে বাতাস আর বৃষ্টিও শুরু হয়েছিল। তো আমরা সেদিন বৃষ্টিতে গোসল করেছিলাম। খুব মজা হয়েছে। মানে অনেকদিন পর একটা মজা করেছি। আমরা হচ্ছে একসাথে যে এভাবে বৃষ্টিতে ভেজা। যেহেতু আমি বৃষ্টিতে গোসল খুব একটা করি না। তো এই যে ওয়েদারটা অন্যরকম সৌন্দর্য ছিল। আর এখানে ইজান খুব এনজয় করেছে। কারণ ইজানের ফার্স্ট বৃষ্টিতে গোসল ছিল আজকে। ও কখনোই বৃষ্টিতে গোসল করেনি। তো বৃষ্টিতে ভিজে, ভিজে সে এখানে চা খাচ্ছিল। আর আম্মার গাছের ৩ ফল মাশাআল্লাহ এটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া রাখবেন। আমার শাশুড়ি মা যেন দ্রুত সুস্থ হয়ে যায়। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া রাখবেন। আমার মায়ের জন্য দোয়া রাখবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।